উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। উল্টো অবিবেচকভাবে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে আয়োজিত সিম্পোজিয়ামে উঠে আসে অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। আওয়ামী লীগ আমলের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ধুঁকছে দেশের অর্থনীতি। নির্দিষ্ট ব্যক্তিকে কর সুবিধা দেওয়ার পাশাপাশি পাচার হয়েছে বিপুল অর্থ। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে বিআইসিসির মিলনায়তনে শনিবার আয়োজন করা হয় সিম্পোজিয়াম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি এখনও স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কষ্টে সাধারণ মানুষ। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনও আছে। 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। বর্তমান ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে যেভাবে প্রবেশ করছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আছে খুবই ধনী এবং খুবই দরিদ্র। এর মাঝখানে যে একটা যে মিডল ইনকাম ফ্যামিলিজগুলো থাকার কথা, সেই ফ্যামিলিজগুলো কিন্তু খুব একটা ওয়েল এস্টাবলিশ না। ব্যবসা বাণিজ্যের কঠিন সময় যাচ্ছে জানিয়ে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতিতে রয়েছে। এই অবস্থা চলতে থাকলে বিনিয়োগ অন্য দেশে চলে যাবে। অনেক বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপোড়েন আমার পুরো ব্যবসায়িক সময় জুড়ে দেখিনি। ভ্যাট বাড়ানোর সমালোচনা করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অর্থনৈতিক সংকট সমাধানে সংস্কারে জোর দিতে আহ্বান জানান সরকারের প্রতি। যেখানে উচ্চ মূল্যস্ফীতিতে মানব জীবনে এইরকম কষ্টের ভিতরে আছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এবং যেখানে পুষ্টিহীনতা এবং অন্যান্য ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে, সেই রকম একটি সময় আমরা এটা দেখছি না। সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করার উপর জোর দেন বাণিজ্য উপদেষ্টা। কাস্টম ডিউটি ফাঁকি দিই, এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। আমার ধারণা এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো যায় কিনা তা নিয়ে ভাবতে হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশের জন্য 5টি বড় ঝুঁকি শনাক্ত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর মধ্যে রয়েছে শীর্ষে উচ্চ মূল্যস্ফীতি। সংস্থাটির 2025 সালের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 900-রও বেশি বিশেষজ্ঞের মতের ভিত্তিতে তৈরি হয়েছে এই রিপোর্ট। দেশভিত্তিক ঝুঁকি চিহ্নিতে নির্বাহী মতামত নিয়ে ধারণাভিত্তিক জরিপ চালায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় আগামী 2 বছরে বড় চ্যালেঞ্জগুলো নিয়ে। 34টির তালিকা থেকে বাছাই করা হয় 5টি প্রধান ঝুঁকি। এই জরিপে বাংলাদেশের সামনে থাকা 5টি ঝুঁকির মধ্যে শীর্ষে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি। এর আগে জানুয়ারির ইকোনমিক প্রসপেক্টাসে চড়া মূল্যস্ফীতির আভাস দেয় বিশ্বব্যাংকও। এক্ষেত্রে সরকারের লক্ষ্য পূরণও কঠিন বলছে তারা। এদিকে গত 28 মাস ধরে দেশের মূল্যস্ফীতির হার 9%-এর উপরে। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 13%। এছাড়া বেকারত্ব ও অর্থনৈতিক মন্দার কথাও বলা হয়েছে WEF এর প্রতিবেদনে। কারণ হিসেবে মুদ্রার অবমূল্যায়ন, রিজার্ভ, বিনিয়োগ ও ব্যবসা প্রবৃদ্ধি কমার কথা বলছে তারা। রিপোর্টটিতে বড় পরিসরে রয়েছে বৈরী আবহাওয়া ও পরিবেশ দূষণের প্রসঙ্গও। পাশাপাশি বৈশ্বিক পরিসরে এ বছরের জন্য 10টি প্রধান ঝুঁকির ক্ষেত্র চিহ্নিত করেছে ইকোনমিক ফোরাম। এতে জলবায়ু, সামাজিক ও অর্থনৈতিক প্রসঙ্গ ছাপিয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে রাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘাত। অথচ 2 বছর আগেও বাস্তবতা ছিল ভিন্ন। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যারা আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। বিকেলে রাজধানীর বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সেমিনারে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, জনগণের ভোটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়া সম্ভব হবে। মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনটাতে তারা বাংলাদেশকে একটা সত্যিকার একটা সুখী, একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চায়, তাদের জীবন মানকে উন্নত করতে চায়। আমরা
এটা বলেছি যে রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন ছাড়া এই যে চাওয়াটা প্রত্যাশা এটা পূরণ করা বেশ কঠিন। সেই জন্যই আমরা রাজনৈতিক স্ট্রাকচারের কিছু পরিবর্তনের কথা বলেছি। আমরা পুঁজিবাজারে এখন কোনো অদৃশ্য চাপ নেই, ঘুরে দাঁড়াতে কাজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। জুন নাগাদ শেয়ার বাজার একটা ভালো অবস্থানে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। শনিবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বিশ্বের কোনো দেশের কমিশন রোডশোর কাজ করে না, যা আমাদের দেশে হয়েছিল। মূল কাজ না করে লোক দেখানো কাজ করা হয়েছে। এসব থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। ভালো কোম্পানিগুলোকে বাজারে আনার জন্য কাজ হচ্ছে, তবে এক্ষেত্রে কোনো জোর নয়, উৎসাহিত করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের পুঁজি রক্ষায় কোনো কারসাজি যেন না হয় সে বিষয়ে সতর্ক করে রয়েছে কর্তৃপক্ষ। তার বাইরেও আমরা দেখেছি যে আমাদের জুন নাগাদ রিফর্মের একটা কিছু জিনিস হবে যেটা মার্কেটকে একটা পজিটিভ সিগন্যাল দিতে পারে। ইট ইজ অলসো সিগন্যালিং যে উই আর ইন দ্য রাইট ট্র্যাক। সো মানুষ কনফিডেন্সটা কখন পাবে? যখন দেখবে যে সবকিছু হয়ে গেছে, সেটা তো মার্কেট তো তাহলে পারফেক্ট জায়গায় চলে যেত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএফআইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে সকালে পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে বলা হয়, মাসুদ বিশ্বাস তার নিজ নামে 1,87,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ পাওয়ার পর গত বছরের 25 সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। অভিযোগে তদন্তে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পুরোপুরি জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার মাঝামাঝি সময়ে এসে বিক্রি নিয়ে উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। মেলায় নতুন ডিজাইনের বাহারি ইলেকট্রনিক্স পণ্য আলাদা নজর কাটছে ক্রেতাদের। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে দেখা যাবে টেলিভিশন, ব্যবহার করা যাবে ইন্টারনেটও। শুধু এসি নয়, এমন সব সুবিধা পাওয়া যাবে ফ্রিজেও। আধুনিক এমন সব ইলেকট্রনিক্স পণ্য কেনা যাচ্ছে বাণিজ্য মেলায়। নতুন ডিজাইনের সাথে পণ্য কেনায় নগদ ছাড়ও পাচ্ছেন ক্রেতারা। তাই তো টিভি, ফ্রিজ সহ ইলেকট্রনিক্স পণ্যের এসব স্টলে ব্যাপক ভিড় সবার। যখন শোরুমে আসতো তখন আমরা দেখতে পারতাম না, এখন মেলায় আসছি, এই জিনিসটা আসছে, এখন কোম্পানি এটা নতুন করে তৈরি করে সাপ্লাই দিবে। যেগুলো আমরা বাহিরে আসলে সচরাচর পাই না, সেগুলো যদি আনা হয় আমার মনে হয় খুবই ভালো হবে। যেহেতু এই মেলাটাকে সবাই প্রেফার করে, বছরে একবারই হয়, তো একটু চেঞ্জ হওয়া উচিত। যত দিন যাচ্ছে মেলায় পণ্য বিক্রিও তত বাড়ছে। ক্রেতা আকর্ষণে কিস্তির সুবিধাসহ ফ্রি হোম ডেলিভারিও দিচ্ছে বিপণন প্রতিষ্ঠানগুলো। আলহামদুলিল্লাহ, আমাদের কাস্টমার রেসপন্স খুবই ভালো সাড়া পাচ্ছি। এছাড়া আমাদের এয়ার কন্ডিশনের পাশাপাশি আমাদের 32 ইঞ্চি এলইডি ডিসপ্লে সহ রেফ্রিজারেটর, এআই প্রযুক্তি সহ স্মার্ট প্রযুক্তির রেফ্রিজারেটর মার্কেটে নিয়ে এসেছি, যেগুলো আমরা প্রদর্শন করেছি। আলহামদুলিল্লাহ, গ্রাহক প্রচুর সাড়া পাচ্ছি। মেলায় স্টলগুলোর মধ্যে প্রক্রিয়াজাত খাবারের দোকানে ভিড় বেশি। কিছুটা কম দাম সহ ফ্রি অফার থাকায় বিক্রিও হচ্ছে প্রত্যাশা মতোই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিভাগে 5 বছরের মধ্যে সবচেয়ে কম আমন ধান সংগ্রহের সংখ্যা তৈরি হয়েছে। 1 মাসে লক্ষ্যমাত্রা 0.7% পূরণ করতে পেরেছে খাদ্য অধিদপ্তর। কৃষকরা বলছেন, বাজারে সরকারি দামের চেয়ে মন প্রতি 1 থেকে 200 টাকা বেশি পাচ্ছেন তারা। এই সংকট কাটাতে ক্রয় নীতি পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাজশাহী বিভাগে চলতি আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহে ভাটা পড়েছে। 2024-25 মৌসুমে সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র 0.7%। এর আগে 2020-21 মৌসুমে আমন ধান সংগ্রহ হয় লক্ষ্যমাত্রার 1.22%। পরের মৌসুমে হয় 12%। 2022-23 মৌসুমে সংগ্রহ হয় 0.15%। 2023-24 মৌসুমে যা 11%-এ পৌঁছায়। এবার ধানের মন প্রতি সরকারি দাম 1320 টাকা, অথচ বাজারে দাম পাওয়া যাচ্ছে 1500 থেকে 1600 টাকা। কৃষকরা বলছেন, খোলা বাজারে ধান বিক্রিতে ঝামেলাও কম। ধানের দাম বাইরে একটু বেশি, 100 টাকা 120 টাকা মনে বেশি, আর সরকার নিবে 1 মাস পর টাকা দিবে, তাও বুঝে যে 1320 টাকা মন। 1400,
1500 টাকা দর ধান দিয়েছে, এটি তো লাভবান। আর সরকার তো কম রেটে ধান কিনছে। বিশ্লেষকরা বলছেন সরকারের ক্রয় নীতিতে বদল না আনলে সংকট কাটবে না। কৃষকের স্বার্থ বুঝেই নির্ধারণ করতে হবে দাম। সিজন শেষ হয়ে যাচ্ছে তখন বা শেষের দিকে এসে ধান কেনার চেষ্টা করে বা কিনে। এখানে এই গ্যাপটার কারণেই সরকারের প্রতি আগ্রহ, কৃষক যে ধান বিক্রি করে যে প্রপার মূল্যটা পাবে সেটা সরকারের কাছ থেকে না পাওয়ার কারণেই এই ঘটনাটা ঘটছে। বাজার ও সরকারি দামের পার্থক্য কমাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। 10 থেকে 15 দিনের চালে আমরা রিসিভ করি, তো সেই ক্ষেত্রে তারা সরকারকে এই চালটা দিয়ে দিবে, এটাই তো নিয়ম। এটা সারা বিশ্বে আছে, এগুলো এই প্রক্রিয়ায় আছে। এখন আপনি যেটা বলছেন টোটাল প্রকিউরমেন্ট সিস্টেম নিয়ে সরকার চিন্তা ভাবনা করতেছে। সরকারিভাবে রাজশাহী বিভাগে আমন ধান সংগ্রহের লক্ষ্য 56,369 টন। সংগ্রহ হয়েছে প্রায় 400 টন। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। খোলা বাজারে বেশি দাম, তাই সরকারি গুদামে ধান চাল দিচ্ছেন না কৃষক। এছাড়া বেসরকারি কেনাকাটায় লেনদেন হয় নগদে। সরকারিতে সে সুযোগ না থাকাতেও আগ্রহ হারাচ্ছেন অনেকে। তবে এই ব্যবস্থার মধ্যেও নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্য পূরণের আশা খাদ্য বিভাগের। সরকারি ধান চাল সংগ্রহের আওতায় এবছর নওগাঁয় 47 টাকা কেজিতে 20,500 টন চাল ও 33 টাকা কেজিতে 13,904 টন ধান কেনার লক্ষ্য ছিল খাদ্য বিভাগের। তবে বেসরকারি পর্যায়ে দাম আরও বেশি। রোপা আমন চাষিরা বলছেন, বেসরকারিভাবে যেখানে ধান বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা মন, সেখানে সরকারি গুদামে দাম ধরা হয়েছে 1320 টাকা। লোকসানের কারণে তাতে উৎসাহী নন তারা। ফ্যান দেওয়া লাগবে, ওই ঝুলা করা ধরা লাগবে, চিটা ধরা লাগবে, ধারে মন দিয়ে এখানে এই ঝামেলার জন্য এখানে কোনো ধান আমরা দিতে পারি না। একই অবস্থা নাটোরেও। কৃষকরা বলছেন, সরকারি গুদামে ধান দিলে নগদ টাকা পাওয়া যায় না, অথচ হাট বাজারে লেনদেন হয় নগদে। 1320 টাকা ধানের রেট দিছে, এই রেটে বিক্রি করলে আমার খরচের টাকা উঠবে না। সরকারের কাছে যদি আমরা ধান বেশি তাহলে 1 মাস 1.5 মাস পর টাকা পাই। পাবনায় 2617 টন ধান সংগ্রহের লক্ষ্য থাকলেও এ পর্যন্ত সরকারি গুদামে কোনো ধান দেননি কৃষক। গোডাউন দিচ্ছে 36 টাকা কেজি, আমরা খোলা বাজারে 40 টাকার উপরে বিক্রি করতে পারি। আমরা কেন এই খাদ্য গোডাউনে সরকারকে চাউল দিতে ধান দিতে যাব? তবে নির্ধারিত সময়ের আগে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা খাদ্য বিভাগের কর্মকর্তাদের। কৃষক বাজারে একটু ভালো দাম পাচ্ছে বিধায় আমাদের এখানে ধানটা হচ্ছে না। যখন কৃষক বাজারের দাম একটু কম পায় তখন আমাদের এখানে ধান নিয়ে আসে। বর্তমান সরকারেরও কিন্তু একই নীতি যে কৃষক যেন ভালো মূল্য পায় এবং কৃষক যেন ভালো প্রাইস পায়, এবং এই বছরে কৃষক কিন্তু ভালো প্রাইস পাচ্ছে। ধান চাল সংগ্রহের এই অভিযানের উদ্বোধন হয় গত বছরের 17 নভেম্বর, চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে মিয়ানমার থেকে সরকারিভাবে আমদানি করা 22,000 টন আতপ চাল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া খালাস প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে 8 দিনের মতো। প্রতিদিন 3,000 টন চাল খালাস করা হবে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটিতে চাল নিয়ে পৌঁছায় জাহাজ এমভি গোল্ডেন স্টার। মিয়ানমার থেকে 1 লাখ টন আতপ চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় 22,000 টন চাল এসেছে। বাকি চাল পর্যায়ক্রমে আসবে। অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আসা চালের প্রথম চালান এটি। এর আগে 22 জানুয়ারি ভারত থেকে সরকারি পর্যায়ে 26,935 টন সিদ্ধ চাল বন্দরে পৌঁছায়। আবারও শুরু হয়েছে এলপি গ্যাসের সিলিন্ডার কেটে স্ক্র্যাপ লোহা হিসেবে রি-রোলিং মিলে বিক্রি। সম্প্রতি বাগেরহাটে 400-রও বেশি সিলিন্ডার আটকের পর সামনে এসেছে বিষয়টি। এতে গ্যাস বিপণনে বিপর্যয়ের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া আইন অনুযায়ী সিলিন্ডার কাটা নিষিদ্ধ। বাজার দখলে নিতে অস্বাভাবিক কম দামে ডিলারদের সিলিন্ডার দিচ্ছে কিছু এলপি গ্যাস বোতলজাতকারী প্রতিষ্ঠান। আর এ সুযোগেই কিছু অসাধু ডিলার ভালো সিলিন্ডারকেই স্ক্র্যাপ বানিয়ে বিক্রি করছে রি-রোলিং মিলে। বুধবার বাগেরহাট মাওয়া সড়কের ফকিরহাটের টাউন নোয়াপাড়ায় আটক হন 3 স্টারের মালিক কালু মিয়া। এরপর তার কাছে পাওয়া যায় 400-র বেশি সিলিন্ডার। এসব কেটে রি-রোলিং মিলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে এই অভিযোগ অস্বীকার করে কালু মিয়া বলছেন, ব্যবসায় টানা লোকসানের কারণে কিছু সিলিন্ডার বিক্রির চেষ্টায় শুধু করেছিলেন তিনি। কিছু সিলিন্ডার ছিল, এগুলো ব্যাংক ইন্টারেস্ট দিতে পারে না, এই জন্য অল্প কটা সিলিন্ডার এদের কাছে বিক্রি করে দিচ্ছি। এরা
এরা কাইটা নিয়ে কি করছে এটা হলো এদের ব্যক্তিগত বিষয়। এদিকে ১৯৯১ সালের বিস্ফোরক আইন অনুযায়ী সিলিন্ডার কাটা বা আকৃতি পরিবর্তনের সুযোগ নেই। এতে থাকে বড় দুর্ঘটনার শঙ্কা। স্ব কোম্পানির ছাড়া অন্য কারোর অধিকার নাই এই সিলিন্ডারকে আকার আকৃতি পরিবর্তন বা কোনো বিকৃত করার অথরিটি নাই, কিন্তু এখানে অহরহ তারা এই অবৈধ কাজগুলো করতেছে। ব্যবসায়ীরা আরো বলছেন, 3 স্টার নামে বেশ কয়েকজন এলপি ডিলারশিপ নিলেও ৩-৪ বছর ধরে কোম্পানির সঙ্গে তাদের কোনো ব্যবসা নেই। রিসেন্টলি লোহার একটা মূল্য বৃদ্ধি পাইছে, আমার সিলিন্ডারটা ওয়েটটা ভালো এবং ওয়েট বেশি, যার কারণে এটা বিক্রি করে কিছু লাভবান হওয়া যায়। যার কারণে আমার সিলিন্ডারকে বেছে নিয়ে আমার সিলিন্ডারকে এইভাবে স্ক্র্যাপিং করে বিভিন্ন রিডোলিং মিল সব বিভিন্ন স্ক্র্যাপিং জায়গায় মানে পয়েন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিকে সিলিন্ডার কেটে স্ক্র্যাপ হিসেবে বিক্রির অভিযোগে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনা এই যত এলপিজি আবার কোনো সিলিন্ডার আর নতুন করে এখানে কেউ কাটতে পারবে এটা আবার আমি আশা করছি সেটা আর সেই সুযোগ কেউ পাবে না। এটা আমাদের নজরদারির ভিতরে থাকবে সবসময়। বাগেরহাটে আগেও চট্টগ্রাম কুমিল্লায় এভাবে সিলিন্ডার কাটার ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।